বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেটা ফ্যাসিবাদীর একটা চূড়ান্ত নামান্তর। সাংবাদিকতা জগতের গুরু বরুণ সেনগুপ্তের কাছে আমরা সাংবাদিকতা শিখেছি। তখন কিন্তু সাংবাদিকতা একটা মিশন ছিল। আজকালকার সাংবাদিকতা অনেকটাই প্রফেশন হয়ে গেছে। প্রতিষ্ঠান বিরোধিতা করেই কিন্তু বর্তমান কাগজ টিকে ছিল। এটা শাসক দলের একটা ট্র্যাডিশনাল চরিত্র। সেটার মাধ্যম যখনই শাসক দলের কোনো ত্রুটি বিচ্যুতি ধরে ফেলেছে তখনই কিন্তু তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ। সরকারি রোষানল সংবাদ মাধ্যমের উপর সবসময় একটা ছিল। তবে কি ইউনিসেফ প্রশাসনের প্রত্যক্ষ মদত আছে এই বাংলাদেশের এই নৈরাজ্যের পিছনে? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি বাটি। আমি বিট্টু রায়চৌধুরী। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে লজ্জার কোনো শেষ নেই। বিশেষ করে সংবাদ মাধ্যমের উপর হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণ, সেটা নিয়ে নানা মহলে নানা সমালোচনা, এবং সেই সমালোচনার ঝড় এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাবে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার শিক্ষক দেবাশিস দাশগুপ্ত, যার কাছে আমি আমার সাংবাদিকতার হাতে খড়ি করেছি। সে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, বেঙ্গলি বাটিতে স্বাগত তোমায়। প্রথমেই একটা বিষয় উল্লেখ করব, বাংলাদেশের ঘটনা তুমিও সকাল থেকে দেখেছো দাদা, আমিও দেখেছি। কি পরিস্থিতি বাংলাদেশে, গণতন্ত্র নাকি না সেটা একটা অদ্ভুত ডিক্টেটরশিপ চলছে, বুঝে উঠতে পারছি না। তোমার কি মতে দাদা? হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে বা যা চলছে সেটা মানে ফ্যাসিবাদীর একটা চূড়ান্ত নামান্তর। এবং গত 24 সালের আগস্ট মাস থেকে যে বিপ্লবের নামে যে বদমাইশি শুরু হয়েছে, এটা তারই একটা কন্টিনিউয়েশন। এবং আজকে ইউনুস প্রশাসন সম্পূর্ণ প্রশ্নের মুখে। এবং এত বড় একটা ঘটনা ঘটে গেল, থামার তো কোনো লক্ষ্য নেই। এবং তার নীরবতা নানান রকম প্রশ্ন উস্কে দিয়েছে। বিশেষ করে সংবাদ মাধ্যমের ওপর গত রাতে যে তুমুল আক্রমণ হয়েছে, আমি একজন এদেশের প্রবীণ সাংবাদিক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি। এবং ইতিমধ্যেই যা খবর পাচ্ছি, এক সাংবাদিক তাকে গুলি করে খুন করা হয়েছে, আরো একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর বা প্রথম সারির 2-3টি সংবাদপত্র অফিস কালকে রাতে আক্রান্ত হয়েছে। সাংবাদিকদের চূড়ান্তভাবে হেতল করা হয়েছে। কোন একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে চূড়ান্তভাবে নিগৃহীত করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এবং সবচেয়ে অবাক লাগছে যে ইউনিস প্রশাসনের নীরবতা। তার নীরবতাই প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি ইউনিসেফ প্রশাসনের প্রত্যক্ষ মদত আছে এই বাংলাদেশের এই নৈরাজ্যের পিছনে? আমরা চাই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে অবিলম্বে শান্তি ফিরে আসুক। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটা কথা বলা হয়েছে, সেই নির্বাচন শান্তিপূর্ণ হোক, এরকম একটা আলোচনা চলছে বা একটা জল্পনা চলছে যে আসলে সেই নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্যই এই সব মানে পরিকল্পিতভাবে বা পূর্ব পরিকল্পিতভাবে এইসব হামলা করা হচ্ছে কিনা, এরকম একটা আলোচনাও চলছে। যাই হোক, বাংলাদেশের দিকে আমাদের নজর থাকবে। এবং বাংলাদেশের এই ঘটনা একজন সাংবাদিক হিসেবে আমি অত্যন্ত নিন্দা করছি এবং এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। যারা সংবাদপত্রের উপর, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এপার বাংলার একজন নাগরিক এবং সংবাদকর্মী হিসেবে। কিন্তু দেবাশিস দা, একটা বিষয়, বাংলাদেশ তো রয়েছে, তার সঙ্গে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেরও সাংবাদিকতার অবস্থা কার্যত এই মুহূর্তে একটা তিমিরে অবস্থান করছে। গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে আমরা এই সংবাদপত্রের উপর আক্রমণ বা সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা দেখছি, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ। গৌরী লঙ্কেশের ঘটনা আমরা যেমন চাক্ষুষ করেছি, নানা সময় তুমিও সাংবাদিকতা করতে গিয়ে আক্রান্তের শিকার হয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে। এইটা কি মানে শাসক দলের কি চরিত্র, বারবার এই আক্রমণ করাটা? একদমই তাই। শাসক দল থাকলেই তারা কতগুলো অ্যাডভান্টেজ পেয়ে থাকে, তার প্রশাসনের কিছু সুবিধা পেয়ে থাকে। আমরা যখন সাংবাদিকতা করি তখন এখানে বাম জমারা আমরা বিভিন্ন সময় দেখেছি যে সেই শাসক দলের বিরোধিতা করলেও সংবাদপত্রের উপর কিন্তু আক্রমণ নেমে এসেছে। আমরা অতীতে এর প্রতিবাদে একাধিকবার প্রেস ক্লাবের তরফ থেকে বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আমরা ডেপুটেশন দিয়েছি সরকারের কাছে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন অনেকটা লাগাম ছাড়া হয়ে গেছে। এখন কিন্তু তারপরে এখন যেটা এসে গেছে, এখন নানান রকম ডিজিটাল চ্যানেল এসে গেছে। এখন
সংবাদপত্রের একটা এবং সংবাদ মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এসে গেছে, যে একক মালিকানায় যে কেউ একজন একটা বুম থাকলে বা একটা মোবাইল থাকলে এখন তারা সাংবাদিকতা করছে। আমি সেটাকে খারাপ বলছি না, কিন্তু তাদেরও কোথাও একটা দায়িত্ববোধ থাকা উচিত, এবং তাদের যেহেতু কোনো রেজিস্ট্রেশন লাগে না, তাদের কোনো লাইসেন্স লাগে না, কাজেই তারা একটা বুম হাতে নিয়ে যা খুশি তাই যদি করে যায়, তাহলে কিন্তু সেটা সংবাদপত্রের সংবাদ মাধ্যমের পক্ষে বা সাংবাদিকতার পক্ষে একটা কিন্তু লজ্জাজনক বিষয় হবে। তার মানে এই নয় যে আমি কখনোই বলছি না যে তার মানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম থাকবে না। আজকে সাংবাদিকতা একটা সময় ছিল প্রিন্ট মিডিয়া, তারপরে এলো ইলেকট্রনিক মিডিয়া, এখন ইউটিউবার এসে গেছে, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বড় ভূমিকা নিচ্ছে। শুধু ভারতবর্ষে নয়, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা বিশ্বেই কিন্তু ডিজিটাল মাধ্যম এখন একটা বড় মাধ্যম হয়ে গেছে, যে মুহূর্তের মধ্যে আমরা একটা মোবাইল থাকলে আমরা মুহূর্তের মধ্যে সব খবরাখবর পেয়ে যাচ্ছি। কাজেই পাশাপাশি আমি এটাও বলবো যে এই যারা ব্যক্তিগতভাবে ইউটিউবার, তারা যদি কোনো শাসক দল বা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম সমস্যা হতেই থাকবে। আমরা চাইবো একজন প্রবীণ সাংবাদিক বা সংবাদপত্রের কর্মী হিসেবে আমরা চাইবো যে যারা ইউটিউবার বা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে, তারা প্রভাবিত না হয়ে কোনো শাসক দল বা কোনো বিরোধী দল বা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুক, এবং ডিজিটাল মাধ্যম একটা প্ল্যাটফর্ম হয়ে উঠুক। যদি দরকার হয় প্রতিবাদ করবে, যদি শাসক দলের বা বিরোধী দলের বা কোনো রাজনৈতিক দলের খারাপ কিছু তাকে, তার যেটা যেমন তারা সমালোচনা করবে, তেমনি আর ভালো কিছু দেখলে প্রশংসাও করবে। এটাই সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। সেখানে যদি বায়াসনেস থাকে, তাহলে যদি শাসক দলের প্রতি বায়াসনেস থাকে, তাহলে বিরোধী দল বলার সুযোগ পাবে যে এরা শাসক দলের পাচাটা। আবার অন দ্য কন্ট্রারি, যদি কেউ বিরোধী দলের পৃষ্ঠপোষকতা করে বা তাদের হয়ে কথা বলে, তাহলে শাসক দল একটা বলার সুযোগ পাবে যে এরা বিরোধী দলের মদতপুষ্ট। কাজেই সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে বা আমার বিনীত নিবেদন থাকবে যে নিরপেক্ষতা বজায় রেখে যদি ইউটিউবাররা কাজ করে, ডিজিটাল মাধ্যম কাজ করে, তাহলে কিন্তু তাদের কাছে একটা নতুন পরীক্ষা নিরীক্ষার দ্বার খুলে যাবে। কিন্তু দেবাশিস দা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে অনেকে এমনও রয়েছেন যারা জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে নন, যাদের কোনো সোর্স নেই, তারা একটা নির্দিষ্ট কোনো গল্প ফেঁদে সংবাদ পরিবেশন করছে। আবার এমনও প্রচুর রয়েছেন যাদের একটা জার্নালিজম বেস রয়েছে, তারা সাংবাদিকতা করছেন, সেই আগের সাংবাদিকতাকে ধরে রেখে শুধু প্ল্যাটফর্মটা চেঞ্জ করেছেন, নিজের মালিকানায় সাংবাদিকতা করছেন। এই দুটোর মধ্যে সেটা তো একটা পার্থক্য দেখছো না? একটা তো সমস্যা আছেই। যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে রয়েছে, যেমন রবিশ কুমার বা প্রণয় রায় বা এই ধরনের আরো যারা যারা দীর্ঘদিন সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে। তারা সেই তার অভিজ্ঞতাকে পাথেয় করে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে, তাদের হিউজ অভিজ্ঞতা। অন দ্য কন্ট্রারি বা পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি আজকাল, যাদের কোনো অভিজ্ঞতা নেই, যাদের কোনো সাংবাদিকতার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আজকে একটা মোবাইল নিয়ে বা একটা বুম হাতে নিয়ে সাংবাদিকতায় নেমে পড়ছে, এবং তারা অনেক সময় কিছু ভুলভাল খবর বা কিছু ফেক নিউজও তারা ছড়াচ্ছে একটা প্রতিযোগিতার বাজারে। তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য বা দৃষ্টি পাওয়ার জন্য তারা তিলকে তাল করার একটা বাসনা থেকে যাচ্ছে। এটা কিন্তু বিপজ্জনক বলে আমার মনে হয়। তারা আজকে সাংবাদিকতায় এসছে, সাংবাদিকতা একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা 40 বছর ধরে সাংবাদিকতা করছি, আমরা 84 সাল থেকে আমি সাংবাদিকতায় আছি। আমরা আমাদের সাংবাদিকতা জগতের গুরু বরুণ সেনগুপ্তের কাছে আমরা সাংবাদিকতা শিখেছি। আবার প্রয়াত পিতৃদেব কুমুদ দাশগুপ্ত, তিনি নিজেও বড় সাংবাদিক ছিলেন। আবার পিতৃদেব বিবেকানন্দ মুখোপাধ্যায়, জীবনলাল বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে সাংবাদিকতা করেছেন, এবং তখন কিন্তু সাংবাদিকতা একটা মিশন ছিল। আজকালকার সাংবাদিকতা অনেকটাই প্রফেশন হয়ে গেছে, এবং তখন একটা জীবনের ব্রত ছিল। আজকে কিন্তু আর সেই জীবনের ব্রত নেই। আজকে মোরাললেস একটা প্রফেশন বা একটা ব্যবসা মতো হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যাদের অভিজ্ঞতা আছে, পুরনো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে পাথেয় করে যদি তারা ইউটিউব বা ডিজিটাল
সাংবাদিকতা করেন তবে মনে হয় আখেরে ভালো হবে। তার মানে আমি এটা কখনোই বলবো না যে যারা সাংবাদিকতা করছেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন আসছেন, তারা তো একসময় অভিজ্ঞতা হবে, তাদের অভিজ্ঞতার মাধ্যমেই তো তারা কাজটা শিখবে। আমি তাদের হোস্টাইল করছি না, কিন্তু আমার মনে হয় একটু অভিজ্ঞতা থাকা ভালো। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যারা একদম নতুন ইউটিউবার বা যারা সদ্য এই চ্যানেলে কাজ করছেন বা ইউটিউব চ্যানেল করছেন বা সোশ্যাল মিডিয়া কাজ করছেন, তারা যদি সিনিয়রদের পরামর্শ নেন, সিনিয়রদের টাইম টু টাইম তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরামর্শ, তাদের নির্দেশ বা পরামর্শ বলবো, নির্দেশ বলবো না, কারণ নির্দেশ দেওয়ার আমরা কেউ নেই, আমরা বড়জোর পরামর্শ দিতে পারি। তাতে মনে হয় আখেরে কিন্তু ডিজিটাল মাধ্যমে যারা সদ্য এসেছে তারা লাভবানই হবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। এক আগের কালে মানে আমি জরুরি অবস্থার দিকে যদি একটু চলে যাই, আমি দেখতে পারবো মিসার অ্যাক্টে বরুণ সেনগুপ্ত, গৌরকিশোর ঘোষ সহ প্রমুখ সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। বরুণ বাবু অন্ধকারের অন্তরালে লিখেছিলেন তার জেল জীবনকে কেন্দ্র করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন সাংবাদিকতা করতে যাচ্ছি, অনেকেই শাসক দল দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছি, যারা একটু অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর করি। বরুণ বাবু যেটা করতেন বা গৌরকিশোর ঘোষও যেটা করতেন, ফলে কোথাও গিয়ে অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর করতে গিয়ে এই যে একটা ধারাবাহিকতা চলে আসছে সেই জরুরি অবস্থা থেকে এখনো পর্যন্ত, মানে এইটা কি শাসক দলের চরিত্র যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর কিছুতেই গ্রহণ করা হবে না বা স্বীকৃতি দেওয়া হবে না? সেটা একটা প্রশ্ন আছেই, কারণ সংবাদ মাধ্যমের চরিত্রই হলো তারা যদি প্রতিষ্ঠান বিরোধী না হয় তাহলে কিন্তু সংবাদ মাধ্যম টিকে উঠতে পারে না। যদি এক নিতান্তই যে কোনো সংবাদ মাধ্যমই যদি একান্তই শাসক দলের অনুগত হয়ে যায়, তাদের কর্তা ভজা হয়ে যায়, তাহলে কিন্তু পাবলিক খাবে না। আমরা যেটা বলি আর কি চলতি কথায়, যে পাবলিক কি খাবে সেটা হচ্ছে আসল বড় কথা। আমরা যখন বর্তমান কাগজে বরুণদার আন্ডারে কাজ করেছি, আমরা সবসময় প্রতিষ্ঠান বিরোধিতার খবর করেছি এবং তার জন্য আমাদের আগে যেটা বললাম আক্রান্ত হতে হয়েছে। বিভিন্ন সময় আমাদের উপর আক্রমণ নেমে এসেছে, আমরা তার প্রতিবাদও করেছি এবং সেই প্রতিষ্ঠান বিরোধিতা করেই কিন্তু বর্তমান কাগজ টিকে ছিল। আজকে তার হয়তো চরিত্র কিছুটা পাল্টেছে, আমি সে বিতর্কে যাচ্ছি না। তবে আমার মনে হয় যেটা এটা শাসক দলের একটা ট্র্যাডিশনাল চরিত্র। সেটা যখন কংগ্রেস ক্ষমতায় ছিল সারা ভারতবর্ষে, তখনও সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, তখন তো ইলেকট্রনিক চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না বা কোনো চ্যানেলও ছিল না, শুধুমাত্র সংবাদ মাধ্যম। তখন সংবাদপত্রের তখন একটা আলাদা গুরুত্ব ছিল, মানুষ মর্যাদা দিত। এবং তখনও আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম যখনই শাসক দলের কোনো ত্রুটি বিচ্যুতি ধরে ফেলেছে, তখনই কিন্তু তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ, কখনো তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, কখনো সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে। এটা জরুরি অবস্থার সময় তো হয়েইছে, জরুরি অবস্থার আগেও কিন্তু কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন সরকারি রোষানল সংবাদ মাধ্যমের উপর সবসময় একটা ছিল এবং সেই ট্র্যাডিশন পরবর্তীকালে বাম জামানাতেও আমরা দেখেছি, হয়তো কম বেশি ছিল। এখন তৃণমূল এই জামানায়, তৃণমূল শাসক দল, তৃণমূলের আজকে প্রায় 15 বছর তারা হয়ে গেল, তারাও কিন্তু একই পথ ধরে চলছে। তারা তাদের বিরুদ্ধে কোনো খবর হলেই তারা খেপে যায়। এটা একটা শাসক দলের স্বভাবজাত চরিত্র হয়ে উঠেছে। এইটা যতক্ষণ না বদল হবে ততক্ষণ কিন্তু সাংবাদিকের স্বাধীনতা বা সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা সোনার পাথরবাটি হয়ে থাকবে বলেই আমার বিশ্বাস। এইখান থেকে এই রেস ধরে একটা শেষ প্রশ্ন, দেবাশিস দা, তোমার 4 বছর মানে 4 দশকের যে অভিজ্ঞতা তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এইটা কি অঘোষিত জরুরি অবস্থা চলছে সংবাদ মাধ্যমের জন্য? আমি ঠিক সেই অঘোষিত জরুরি অবস্থা বলবো না, কিন্তু একটা কোথাও একটা সংকট তো বোধহয় আছেই। সেটা তুমি যদি বলো অঘোষিত জরুরি অবস্থা, সেটা বলতে পারো তোমার ব্যাখ্যা, কিন্তু কোথাও একটা আহ হুমকি, একটা পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি, এটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন কাজকর্মে। আমরা এই মুহূর্তে যদি আমি রেগুলার কোনো কাজের সঙ্গে জড়িত নেই, কিন্তু যেটুকু খবর পাই নানান রকম চাপ শাসক দলের তরফ থেকে, সেটা কখনো অফিসার লেভেলে, কখনো মন্ত্রী লেভেলে, কখনো নেতা লেভেলে একটা কিন্তু চাপ আছে যে বিজ্ঞাপন দেবো না বা বেশি বাড়াবাড়ি করলে বিজ্ঞাপন বন্ধ করে দেবো। একদম সরকারের, আমি এই রাজ্যের কথা বলছি, সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে কিন্তু একটা চাপ, সেটা কখনো প্রকাশ্যে এসে পড়ে, কখনো সেটা পরোক্ষে দেখা যায়, কখনো সেটা প্রত্যক্ষভাবে এসে পড়ে। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। বরং আমি বলবো এই চাপটা বাম জামানায় তুলনামূলকভাবে
কম ছিল। এখন যেটা ইদানিং এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা বলছে, আমার এই 4 দশকের সাংবাদিকতার, এখন বর্তমানে যে শাসক দল রাজ্যের ক্ষমতায় আছে তারা কিন্তু একটুখানি যে কোনো কারণেই হোক সংবাদ মাধ্যমের যে অনুগত না হলেই সংবাদ মাধ্যমের উপর বা সংবাদপত্রের উপর বা কোনো চ্যানেলের উপর একটা চাপ আসে, সেটা কখনো হুমকির আকারে, কখনো নরমে, কখনো গরমে একটা চাপ দিচ্ছে, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর। সেটাকে যদি তুমি জরুরি অবস্থা, অঘোষিত জরুরি অবস্থা বলে ব্যাখ্যা করতে পারো, কিন্তু অঘোষিত জরুরি অবস্থা যদি নাই বা বলি, একটা জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি কিন্তু এখানেও আছে, এবং সেখানেই আমাদের সংবাদ মাধ্যমের একটা বড় দায়িত্ব আছে। সেখানে আজকে সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র গোষ্ঠী বা সাংবাদিকদের যে সমস্ত সংগঠন আছে, তারা যদি এককাট্টা না হতে পারে, তারা যদি এই শোষণ এবং এই আহ কি বলবো, এই অত্যাচারের বিরুদ্ধে, যে এই চাপাচাপি বা এই দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্ত করার জন্য এগিয়ে না আসে, তাহলে কিন্তু এই চাপ থেকেই যাবে, বরং সেটা আগামী দিনে আরো বাড়বে। কাজেই আমাদেরও বিভিন্ন যারা ডিজিটাল মিডিয়ার সঙ্গে আছে, যারা ইলেকট্রনিক চ্যানেলের সঙ্গে আছে, যারা সংবাদপত্রের সঙ্গে আছে, তাদের কোথাও কিন্তু একটা একযোগে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। সব ক্ষেত্রেই মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু সমস্যা সব দিকেই আছে। শুধু সংবাদ মাধ্যমের কথা বলবো না, আমি বিভিন্ন ক্ষেত্রেই বলবো, শ্রমিক, কৃষক, গৃহনীতি মানুষ, সব ক্ষেত্রে কিন্তু ঐক্যটা একটা বড় প্রশ্ন, একটা জরুরি বলে আমার মনে হয়। থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ। একটা বিষয় দর্শকদের বলে রাখবো যে বাংলাদেশে যা ঘটছে সংবাদ মাধ্যমের সাথে, সেটা যাতে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে না হয়, তার জন্য সংবাদ মাধ্যমগুলোর যে সমস্ত সচেতনতা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে তা কার্যত উপায় বাতলে দিলেন দেবাশিস দাশগুপ্ত। তিনি, তার হাত ধরে আমি সাংবাদিকতায় এসেছি, ফলে তার যেই আদেশ বা তার যেই পথ নির্দেশ, সেই দিকে সমস্ত সাংবাদিকরা চলবেন, সেক্ষেত্রে বেঙ্গল লিবার্টিও চলবে। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।